কি পড়েছিলাম আমরা? গ্যালিলিও ট্রান্সফরমেশন নিয়ে আমরা কথা বলেছিলাম। এই গ্যালিলিও ট্রান্সফরমেশনটাই আমাদের খালি ঝামেলা একটু পড়ে। তাহলে এটা তারপরেও কেমন কেমন মনে হইতেছে, মনে এরকম মনে হবে বারবার। তুমি হয়তো এই বুঝবা, এই বুঝতেছো না, এই হিসাব করতে পারতেছো, আবার হিসাব কেমন উল্টা মনে হচ্ছে। এই জন্য একটু নিজেরা লিখে বিষয়গুলো দুইটা কাঠামো ধরে একদম সেপারেট করে সকল টার্ম গুলো সবসময় নিয়ে আসার চেষ্টা করবা, একই সাথে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবা। গতদিন আমরা দেখেছিলাম এরকম যে দুইটা কাঠামো দেখেছিলাম। একটা হলো গতিশীল কাঠামো ছিল, যে আর একটা স্থির কাঠামো ছিল। আমরা দুইটা কাঠামোর কথা বলেছিলাম গতদিন। এই যে দুইটা কাঠামো, আচ্ছা তাহলে এখানে যদি আমরা একটু আমরা যদি এখানে দুইটা কাঠামো এখানে বিবেচনা করি, দেখা যায় না মনে হয় না? উপরে উঠে গেছে। এখানে যদি একটা কাঠামো বলি এরকম, যে এইটা একটা কাঠামো, আর এখানে যদি আর একটা কাঠামো আমরা ধরি, সেটা হলো এই। তাহলে এই কাঠামোতে এটা মনে করো সব হইলো তোমার ও কাঠামো। তাহলে এখানে হইলো এক্স, সরি এখানে হইলো আমরা ধরি ওয়াই, এটা হইলো এক্স, আর এটা হইলো জেড। আর এখানে একটা কাঠামো আমরা এটা ধরলাম, এটা হইলো ওয়াই প্রাইম, এটা হইলো মূল বিন্দু ও প্রাইম, এটা হইলো জেড প্রাইম, আর এটা আমরা ধরলাম এক্স প্রাইম। তাহলে এখানে দুইটা কাঠামো। তাহলে এই যে দুইটা কাঠামো, এই দুইটা কাঠামোর তোমার ঘটনাগুলো দুই কাঠামোতেই আমরা আলাদা আলাদা ভাবে আমরা হিসাবটা করেছিলাম। কি বলেছিলাম? যে একটা ঘটনা তোমার এই কাঠামো থেকে, এই প্রত্যেকেই তারা এক জায়গায় ছিল। এই অপেরাইম কাঠামোটা, ও কাঠামো, এই দুই কাঠামো শুরুতে একই জায়গায় ছিল। ফলে ওকেরাইম কাঠামোতে, ও কাঠামোতে কোনো একজন ব্যক্তি সে এখানে বসে সে একটা ঘটনা দেখতেছে। যখন সময় তুমি কাউন্ট শুরু করছো, তখন ওপেরাইম কাঠামোটা আস্তে আস্তে একটা নির্দিষ্ট বেগে ওখান থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এখানে এই কাঠামোতেও একজন ব্যক্তি অবস্থান করতেছে এবং সেও ঘটনা পর্যবেক্ষণ করতেছে। তাহলে বিষয়টা তুমি যদি একটু বাস্তবের সাথে মিলেই যদি একটু চিন্তা করো, যেরকম তোমরা এসকেলেটর তো দেখেছো, চলন্ত সিঁড়ি, বিভিন্ন মার্কেটে গেলে এগুলো দেখা যায়, বড় বড় মার্কেট গুলোতে গেলে থাকে। তাহলে এখানেও তোমার ওই যে ইসে আছে, ফাতেমা সেন্টারে আছে, তারপর অন্যান্য জায়গায় গেলেও হয়তো পেতে পারো, বরিশালে। সেখানে দেখবা, বা ঢাকায় বসুন্ধরায় গেলে বা যে কোনো মার্কেটে গেলেই তুমি দেখবা যে চলন্ত সিঁড়ি আছে, লিফট আছে, সবই আলাদা আলাদা করেই রাখা আছে। তাহলে ওখানে যদি তুমি একদম স্রেফ যদি একটা চলন্ত সিঁড়ির কথা চিন্তা করো, যে তোমরা তিনজন ব্যক্তি, মনে করো এ বি সি, একজন ফ্লোরে অবস্থান করতেছে, আর দুইজন চলন্ত সিঁড়ির একদম শুরুতে দাঁড়িয়ে আছে। তিনজনই স্থির, চলন্ত সিঁড়িও স্থির, চলা শুরু করে নাই। তাহলে তিনজনই যদি দাঁড়িয়ে থাকে, তাহলে বি আর সি চলন্ত সিঁড়ির উপরে, আর এ হইল ফ্লোরে। এখন এ বি আর সি এর সাথে কথা বলতেছে। তাহলে
বি আর সি তো এক জায়গায়। এখন হঠাৎ করে তোমার সুইচ অন করে দেওয়া হলো চলন্তশীল, তাহলে কি হবে? এ কি চলা শুরু করবে বা এ কি গতিশীল হবে? এ কোথায়? এ তো ছিল ফ্লোরে, সে ফ্লোরে স্থির। বি আর সি কোথায়? চলন্ত সিঁড়ির উপরে। তাহলে বি আর সি কি থাকবে ওখানে? গতিশীল। তাহলে বি এবং সি যদি গতিশীল থাকে, কারণ যেহেতু তারা চলন্ত সিঁড়ির উপরে, তাহলে এ দেখবে বি এবং সি দূরে সরে যাচ্ছে, সরে যাচ্ছে। এবং যদি ঘড়ি দিয়ে যদি টাইম কাউন্ট করে, তাহলে দেখবে যে একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট দূরে সরে যাবে। কিন্তু ঘটনাটা যদি তোমার এরকম ঘটে, ঘটনাটা যদি এরকম ঘটে যে কি, তোমার যদি মনে করো এ ফ্লোরে দাঁড়িয়ে আছে, বি আর সি চলন্ত সিঁড়ির উপরে, সুইচ অন করা হয় নাই। সুইচ অন করার সাথে সাথে ঘড়ি এ ব্যক্তির হাতেও আছে, বি ব্যক্তির হাতেও ঘড়ি আছে, সি ব্যক্তির হাতে মনে করো ঘড়ি নাই বা আছে। এখন যখনই চলন্ত সিঁড়ির বাটন স্টার্ট করে দিল, তখন সি ব্যক্তি সাথে সাথে সি ব্যক্তিকেও ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দেবে বা সি ব্যক্তি দৌড় শুরু করবে। চলন্ত সিঁড়ির উপরে তুমি যদি স্থির হয়ে দাঁড়িয়ে থাকো তাহলেও উপরে উঠবা। তুমি যদি ওখান থেকে সিঁড়ির উপর দিয়ে দৌড় দিও চলা অবস্থায়, মানে আমরা অনেক সময় তাড়াহুড়ো থাকলে কি খুব দ্রুত দৌড়ে দৌড়ে সিঁড়ির উপরে উঠি বা দৌড়ে দৌড়ে নিচে নামি। তা মনে করো সি ওই সিঁড়ির উপর থেকে দৌড় দিয়ে বা হেঁটে হেঁটে উপরের দিকে উঠছে, আর সিঁড়িও চলতেছে। এটা সম্ভব কিনা, পারবে কিনা? অবশ্যই তো পারার কথা, পারবেও। কারণ সিঁড়ি সিঁড়ির মতো চলতেছে, আর সে সিঁড়ির উপরে তাকগুলো তখন কি স্থির, ওর উপরে পা দিয়ে দিয়ে সে উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে যদি ওই এ ফ্লোরে অবস্থান করে, বি সিঁড়ির উপরে, সিও সিঁড়ির উপরে, প্রথমে তিনজনে স্থির, টাইম কাউন্টিং শুরু হয়ে গেল কখন? যখন চলন্ত সেই বাটন অন করল, তখন টাইম এও হিসাব করা শুরু করছে, বিও শুরু করছে। দুইজনে একই সাথে টাইম কাউন্টিং শুরু করছে। সাথে সাথে সিও সিঁড়ির উপর দিয়ে উপরে ওঠা শুরু করলো, আর বি ওখানে স্থির। এখন ঘটনাটা তাহলে কি ঘটতেছে? তাহলে এ দেখতেছে বি সরে যাচ্ছে, এ দেখতেছে সিও সরে যাচ্ছে, আর বি কি দেখতেছে? সি সরে যাচ্ছে। কিন্তু বি কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে আছে। এখন এ যে বি কে সরে মানে দেখতেছে, সরে যেতে দেখতেছে কেন? কারণ বি তো সিঁড়ির উপরে, সিঁড়ি যেহেতু গতিশীল, সুতরাং বি অটো গতিশীল, এজন্য বি নিজে থেকে গতিশীল আর হওয়ার দরকার হয় না। কিন্তু সিও গতিশীল, বাট সি আবার নিজে থেকেও গতিশীল হয়ে গেল। তাহলে আমরা যে গতিশীল কাঠামোর ঘটনাগুলোর কথা বলি, মূলত যে একটা হলো স্থির কাঠামো, আর একটা হলো গতিশীল কাঠামো। আবার কোন একটা ঘটনা যেটা গতিশীল কাঠামোতে কোনো ঘটনা, তাহলে গতিশীল কাঠামোর উপরে আর একটা ঘটনা। এখানে বিষয়টা কিন্তু এরকম। এখন যদি তুমি চিন্তা করো যে তুমি যদি দেখো যে সিঁড়িটা বি নিচতলা থেকে দোতলায় পৌঁছলো সিঁড়ি দিয়ে, বি হাঁটলো না, আর সি সিঁড়ির উপর দিয়ে হাঁটতেছে, আর তুমি হয়তো সিঁড়ি থেকে 1 মিটার সামনে এখানে দাঁড়িয়ে আছো। তাহলে যখন বি এর হাতে ঘড়ি, তোমার হাতে ঘড়ি, ওই চলন্ত সিঁড়িটার বি ফ্লোর থেকে শুরু করে উপর পর্যন্ত যেতে যত সময় পরে যাবে, সি কি একই সময় পরে যাবে, না তার আগে যাবে, না তার পরে যাবে?
কি মনে হয় তোমাদের? উপরে কিন্তু দোতলা আগে যাবে স্যার, আগে যাবে। সি কিন্তু আগে উঠে যাবে। কারণ কি? কেন আগে উঠে যাবে? কারণ বি হলো সিঁড়ির ওই জায়গাটা যখন উপরে উঠবে তখন বি উপরে উঠবে, কিন্তু সি কি ওখানে দাঁড়িয়ে ছিল? সি কি করছিল? নিজে আবার গতিশীল হয়ে গেছিল না? তাহলে সি যেহেতু নিজে গতিশীল হয়েছে, সি আর একটু আগে পৌঁছাবে। তাহলে মনে করো এ দেখলো 5 সেকেন্ড পরে সি দোতলায় পৌঁছে গেছে। বি ওই যে সি দোতলায় পৌঁছেছে, বি তাহলে সি কে কত সেকেন্ড পরে দোতলায় পৌঁছাইতে দেখবে? এ দেখলো সি 5 সেকেন্ড পরে দোতলায় পৌঁছে গেল, উঠে গেল। বি কত সময় পরে সি কে উঠতে দেখবে? 5 সেকেন্ডই। ওই 5 সেকেন্ডই কিন্তু, কারণ টাইম কাউন্টিং তো হয়েছে একই সাথে। সি যখন দৌড় শুরু করলো, বিও টাইম কাউন্টিং শুরু করছে, এও টাইম কাউন্টিং শুরু করছে। তাহলে সি যে উপরে পৌঁছাইলো, বি দেখলো 5 সেকেন্ড পরে উপরে পৌঁছাইলো, তখন এও কি দেখবে? সি কে ও উপরেই উঠে গেছে। তাহলে এও দেখলো 5 সেকেন্ড পরে উঠে গেল, বিও দেখলো সি 5 সেকেন্ড পরে উঠে গেল। আচ্ছা, সি উপরে উঠে গেছে, এ দেখবে বি কি তার আগের জায়গায় বসে রয়েছে, দাঁড়িয়ে আছে? এ বি কে কি দেখবে 5 সেকেন্ড পরে? বি যেখানে শুরুতে ছিল সেখানেই কি ঠায় দাঁড়িয়ে আছে? লিফটের উপরে বা চলন্ত সিঁড়ির উপরে ওই পজিশনটায় ওই বিন্দুতে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু 5 সেকেন্ড পরে চলন্ত সিঁড়ির অবস্থানটা কি ওই বি এর শুরুর জায়গায় আছে? না স্যার। সেটা ওখান থেকে কি সরে যাবে না? তাহলে 5 সেকেন্ড পরে বিও তো কিছু দূরত্ব অতিক্রম করে কিনা? সে নিজে অতিক্রম না করলো, কিন্তু সিঁড়ির কারণে করে কিনা? সিঁড়ির কারণে উপরে উঠে যায় কিনা? কারণ সিঁড়ি তো গতিশীল, চলন্ত সিঁড়িটা তো গতিশীল, বলছি তোমরা চলন্ত সিঁড়ি, তাহলে সেটা তো মুভ করতেছে। বি নিজে থেকে হাঁটতেছে না বা নিজে থেকে গতিশীল না, কিন্তু যেহেতু চলন্ত সিঁড়ি গতিশীল, তাহলে বি কে নিয়েই তো চলন্ত সিঁড়ি উঠতেছে, তাহলে বিও তো গতিশীল হয়ে গেছে। আর সি যদি নিজে থেকে সিঁড়ির উপর দিয়ে দৌড় না দিত, তাহলে সিও বি এর সাথে সাথেই যেত, কিন্তু দৌড় দেওয়ার কারণে সি আগে উপরে পৌঁছে গেছে। তখন হয়তো বি উপরে উঠবে, তার মাঝখানে অবস্থান করতেছে। তাহলে দেখো 5 সেকেন্ড পরে এ দেখছে বি আছে মাঝ পথে, সি অলরেডি উপরে উঠে গেছে। টাইম কিন্তু দুইজনের একই। বিও একটা দূরত্ব অতিক্রম করছে 5 সেকেন্ড পরে, সিও একটা দূরত্ব অতিক্রম করছে 5 সেকেন্ড পরে। তাহলে এ যে দেখবে বি কে গতিশীল আর সি কেও গতিশীল, তাহলে এ বি কে যে বেগে গতিশীল দেখবে, এ সি কে কি একই বেগে গতিশীল দেখবে, না তার থেকে কম বেগে দেখবে, না বেশি বেগে দেখবে? বেশি বেগে। বেশি বেগে গেছে, অবশ্যই বেশি বেগে। কারণ একই সময়ে সে যদি বেশি দূরত্ব অতিক্রম করে, সি অলরেডি পৌঁছেই গেছে তার জায়গায়, তাহলে তাকে বেশি বেগে যেতে হয় না? যদি দৌড় প্রতিযোগিতায় তোমার কাছ থেকে দুইজন ব্যক্তি দৌড় শুরু করে, 5 মিনিট পরে তুমি দেখলা এ 20 মিটার আর বি 18 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে একই টাইমে কিন্তু দূরত্ব অতিক্রম করছে, একজনে 20 মিটার, একজন 18 মিটার। তাহলে কম বেশি হওয়ার কারণ কি ছিল? একজনের বেগ কম ছিল আর একজনের বেগ বেশি ছিল। তাহলে এখানে যে ঘটনাগুলো ঘটতেছে, এই কাঠামোর ক্ষেত্রেও কিন্তু আমরা সেম বিষয়টাই এভাবে চিন্তা করি, একদম সেম ভাবে আমরা চিন্তা করি। তাহলে এখানে যদি আমি যদি বলি এখানে এ ব্যক্তি ছিল,
এই ব্যক্তি এ ব্যক্তি, তাহলে এ হইলো তোমার এ। তাহলে এই ব্যক্তি থেকে এই টি সময় পরে বি ব্যক্তি কোথায় গেছে? সে একটা দূরে সে গেছে সামনে। তাহলে সে যদি একটা দূরত্বের সামনে যায় এবং বি পজিশনে যে বসে, বি অবস্থানে যদি সে যায়, তাহলে এই এর উপরে যদি তোমার সি ব্যক্তি অবস্থান করে, তাহলে সি ব্যক্তি কত দূরে যাবে? এখান থেকে যদি তোমার এই যে এই পজিশন থেকে তোমার এ ব্যক্তি তোমার থেকে তোমার এই বি ব্যক্তি এখানে চলে আসলো টি সময় পর, টি সময় পরে বি ব্যক্তি এখানে আসলো, এটা হলো বি। এখন এই এর উপরে কি ছিল? এই শুরুতে এই কাঠামোতে এ বি সি সব এক জায়গায় ছিল। যখন গতিশীল হইল, এই কাঠামোটা গতিশীল দিয়ে, আর সি হইলো সেই কাঠামোর উপরে আবার গতিশীল। তাহলে টি সময় পরে বি এখানে আসলো, আর সি মনে করো এখানে আসলো টি সময় পরে। তাহলে টি সময় পরে তোমার বি যদি ভি বেগে, একটা ভি সমবেগে গতিশীল থাকে, সমবেগে গতিশীল গতিশীল কে এই কাঠামো, তাহলে এই বি কাঠামো টি সময় পরে দূরত্ব অতিক্রম করবে কতটুকু? ভিটি দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা এখানে গতদিন কি করেছিলাম? আমরা গতদিন পর্যন্ত যেটা করেছিলাম যে এই সি যে ঘটনা, এই সি ঘটনার অবস্থানটা পরিমাপ করবে, এ কাঠামোও পরিমাপ করবে, বি কাঠামোও পরিমাপ করবে। দুইজনে কি সি এর অবস্থান কি একই পরিমাপ করবে কি সময় পরে? ওই যে আমি বলছিলাম ফ্লোরে দাঁড়িয়ে আছে এ, কি সময় পরে এ দেখবে সে একদম দোতলার মাথায় উঠে গেছে, বিও দেখবে উঠে গেছে, কিন্তু বি কোথায় তখন? বি কি এর কাছে? বি তো নিচতলার দোতলার মাঝখানে। তাহলে সি দেখছে দোতলায় উঠে গেছে, এ হলো গ্রাউন্ডে। তাহলে এ থেকে সি এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব কি একই? না স্যার, না একই তো হচ্ছে, ভিন্ন। এইগুলোই তো আমরা পরিমাপ করছিলাম। তাহলে এই কাঠামোতে, এই কাঠামো থেকে সি এর যে দূরত্ব আর এই কাঠামো থেকে সি এর দূরত্ব সেম না। তাহলে আমরা স্থির কাঠামো থেকে সি এর এক্স অক্ষ বরাবর দূরত্বকে গতদিনও আমরা ধরেছিলাম এক্স, ওয়াই অক্ষ বরাবর সে যাচ্ছে না, সে কিন্তু অনুভূমিক ভাবে গতিশীল। তাহলে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব ওয়াই, জেড অক্ষ বরাবর দূরত্ব জেড। আর এ যে সময় পরে দেখছে সি দোতলায় উঠে গেছে, সেই সময়টা হইল টি। একইভাবে গতিশীল কাঠামো, সে যে সি কে পরিমাপ করছে সি এর দূরত্ব, সেখান থেকে তার দূরত্ব আমরা গতদিন হিসাব করছিলাম এক্স প্রাইম, ওয়াই অক্ষ বরাবর তো দূরত্ব ওয়াই প্রাইম, আর জেড অক্ষ বরাবর দূরত্ব জেড প্রাইম। আর বি যে সময়ে দেখছে যে সি উপরে উঠছে, সেই সময়টা আমরা ধরেছিলাম টি প্রাইম। কিন্তু এখানে একটা জিনিস ক্লিয়ার, এই টি আর টি প্রাইম দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস কিন্তু এই দুইটা জিনিসই একমাত্র সমান। আর এক্স ওয়াই জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এর মধ্যে ওয়াই জেড ওয়াই প্রাইম জেড প্রাইম তারাও সমান, কিন্তু এক্স আর এক্স প্রাইম এই দুইটা কি সমান? এই দুইটা কিন্তু সমান না। কারণ এক্স দূরত্বটা কি এখান থেকে এই পর্যন্ত, আর এক্স প্রাইম দূরত্বটা কি এখান থেকে এই পর্যন্ত। কারণ গতিশীল কাঠামো দেখবে সে আছে হইলো, গতিশীল কাঠামো যেহেতু এখানে, এখান থেকে এত দূরে ছিল। আর স্থির কাঠামো দেখবে কি, সে দেখবে এখান থেকে এত দূরে। তার মানে এক্স আর এক্স প্রাইম শুধু সমান না, আর বাকি সবগুলো কি
সমান। কারণ এ হইলো এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে ঘটনাটা ওয়াই অক্ষ বরাবর, যেটা আমি লিফটের ঘটনাটা তা জাস্ট তোমাকে বোঝার জন্য বললাম যে গতিশীল কাঠামোতে আরেকটা বস্তু কিভাবে গতিশীল থাকতে পারে, কিন্তু আসলে ঘটনাটা তো লিফট যেরকম অনুভূমিক ভাবে উঠে, তাহলে ওয়াই দূরত্ব, জেড দূরত্ব এগুলোরও পরিবর্তন হয়। কিন্তু এখানে কি ঘটছিল, এখানে একদম সমতলে, মনে করো চলন্ত সিঁড়িটাই ফ্লোরের উপর দিয়ে চলতেছে, তুমিও ফ্লোরের উপরে দাঁড়ানো, অনুভূমিক ভাবে চলতেছে, এভাবে না, তির্যক ভাবে না। তাহলে এভাবে যদি চলে, তার উপরে বি দাঁড়ানো, সি দাঁড়ানো, সি আবার তার উপর থেকে দৌড় শুরু করছে, তাহলে চলন্ত কাঠামোর উপরে আরেকটা জিনিস চলন, তাহলে তারা অনুভূমিক ভাবে গেছে। এজন্য তোমার ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর কেউ কোনো দূরত্ব পরিবর্তন হয় নাই। সুতরাং ওর ঘটনার ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, জেড অক্ষ বরাবর দূরত্ব যা পরিমাপ করবে, ও ওই ঘটনা ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর একই দূরত্বই পরিমাপ করবে। আর এখানে শুধুমাত্র ও ঘটনার এক্স অক্ষ বরাবর যতটুকু দূরত্ব পরিমাপ করবে, বি এক্স অক্ষ বরাবর সেই দূরত্ব পরিমাপ করবে না। কারণ এ হইল ঠাই স্থির, বি গতিশীল, সি গতিশীল, বি যে বেগে গতিশীল, সি সেই বেগে গতিশীল না, সেই বেগের উপরে আবার একটা নতুন বেগ দিয়ে গতিশীল, সুতরাং সি আরো বেশি অ্যাডভান্স হয়ে যায়। তাহলে এদের ভিতরে আমরা গতদিন পর্যন্ত সম্পর্কগুলো কি লিখেছিলাম, আমরা এক্স ইকুয়াল টু লিখেছিলাম, এখান থেকে এই যে কাঠামোটা খেয়াল করে দেখো ভালো করে, এখানে কিন্তু একটা গন্ডগোল হয় আবার, যে এই কাঠামোটা যে গতিশীল, এই কাঠামোটা কত বেগে গতিশীল, ভি বেগে, এবং এই বি কাঠামো বি অবস্থানে আসছে কত সময় পরে, কত সময় পরে আসছে, টি সময় পরে। যদি এ কাঠামো বলে তাহলে টি সময় পরে, আর যদি বি বলে, যে বি বলল যে আমি এ থেকে বি অবস্থানে আসছি কত সময় পরে, বি যদি হিসাবটা বলে, তাহলে সেই টাইমটা কত, সেটাও তো 5 সেকেন্ড, মানে কি হবে, সেটা টি হবে না, সেটা হবে টি প্রাইম। দেখো তোমরা কিন্তু এখনো বুঝো না, যদি সেটা টি হইতো তাহলে এখানে প্রাইম কাঠামোতে আবার টি প্রাইম কেন ধরলাম, তাহলে এটা টি আর এটাও টি কেন লিখলাম। এখন এই দুইটা সমান, টি আর টি প্রাইম সমান, কিন্তু এই ঘটনাগুলো তো সব প্রাইম কাঠামোর ঘটনা, তাহলে তুমি কোন সময়টা ওই গতিশীল কাঠামো অর্থাৎ প্রাইম কাঠামোতে বসে মাপা হয়েছে আর কোন সময়টা স্থির কাঠামোতে বসে মাপা হয়েছে, সেটারও তো হিসাব আমাদের দরকার আছে। তোমরা কিন্তু এগুলাকে মনে করতেছো একই তো জিনিস, সব বললেই হলো, কথাবার্তা কিন্তু বলতেছো, খুব সুবিধাজনক কথা না, কথার ভিতরে কিন্তু ডিসঅর্ডার আছে। যে এখানে এখানে এই টাইম তারা পরিমাণে সমান হতে পারে, কিন্তু এই যে ভি বেগে গতিশীল, সমবেগে গতিশীল, তাহলে এটা তো টাইমটা পরিমাপ করা হয়েছে, এই কাঠামো পরিমাপ করছে টি সময় পরে সে এখানে আসছে, সাথে সাথে ঘটনাটা সিতে গেছে, তাহলে টি সময় পরে সিতে গেছে, তাহলে বিও তো টাইম পরিমাপ করবে। বি যদি হিসাব করে যে সে কত সময় পরে এটা সরে আসলো, তাহলে বি বলবে কি আমি টি সময় পরে সরে আসছি, এইটা কি বি বলবে, বি বলবে সে টি প্রাইম সময় পরে সে এখানে সরে আসছে, কারণ তার কাঠামোতে তো সবকিছু প্রাইম। সে বি বলবে সি এখানে চলে গেছে কত সময় পরে চলে গেছে, এই যে বি এই কাঠামো থেকে টি প্রাইম সময় পরে চলে আসছে, তাহলে এ থেকে বি পজিশনে আসছে, আসতে তার সময় লাগছে টি প্রাইম, ঘটনাটা চলে গেছে সি বিন্দুতে, তাহলে বি এই ঘটনাটা যে সিতে আসতে সময় লাগছে, সেই সময়টা বি কত পরিমাপ করে, ওই সময়টা কত পরিমাপ করবে সে,
তোমাদের কি মাথায় কিছু কাজ করতেছে না? হুম? কি বুঝতেছি না কিছু? এখানে আমরা কি ধরেছিলাম? সবকিছু হিসাবটা কি করেছিলাম? এই কাঠামোতে বসে, এই কাঠামোতে সবকিছু এখানে ছিল, আস্তে তারা গতিশীল হয়ে গেছে। বি গতিশীল হয়েছে, সি আবার বি এর উপরে গতিশীল হয়েছে। তাহলে বি যে সময় পরে এখানে আসছে, সি যে এখানে সরে গেছে, সি ওই একই সময় পরে ওখানে সরে গেছে না? সি একই সময় পরে ওখানে সরে গেছে। তাহলে ওইটা এ বলবে যে সে টি সময় পরে বি এখানে আসছে, এ বলবে টি সময় পরে ঘটনাটা এখানে আসছে, সি বিন্দুতে আসছে। বি কাঠামো বলবে যে আমি টি টি প্রাইম সময় পরে এ থেকে বি বিন্দুতে আসছি। আবার বি কাঠামো বলবে যে ঘটনাটা আমার কাছ থেকে টি প্রাইম সময় পরে সি বিন্দুতে গেছে। তাহলে বি যাই বলুক না কেন, সে তো সবটার সময় দিয়ে বলবে, সে তো প্রাইম দিয়ে বলবে। আর এ যাই বলুক না কেন, সে সব নন প্রাইম দিয়ে বলবে। কিন্তু মান হিসাব করে দেখা গেছে এই টি আর টি প্রাইম এরা হইলো মান সমান। টি আর টি প্রাইম এই মান দুইটা হইলো সমান। তাহলে টি আর টি প্রাইমের মান সমান, কিন্তু কাঠামো অনুযায়ী যদি বলতে হয়, তাহলে কাঠামো অনুযায়ী তো টাইম যেভাবে ধরেছি সেভাবেই বলতে হয়। এখন যদি আমি এই কাঠামো থেকে যদি সব হিসাব করি, এই কাঠামোর যদি এক্স হিসাব করি, তাহলে এক্স হিসাব করলে এই টোটাল হইলো এ বি প্লাস বিসি। তাহলে এ বি দূরত্ব সরে গেছে। আমি গতদিনও বলেছি যে গ্যালিলিও রূপান্তর আমরা কি বলতে কি বুঝি। আমরা বুঝি যে এই স্থির কাঠামোর সবকিছুকে গতিশীল কাঠামোর মাধ্যমে খুঁজে আনা, অর্থাৎ স্থির কাঠামোর বিষয়গুলোকে গতিশীল কাঠামোর ঘটনার ফাংশন হিসেবে আমরা চিন্তা করি। আবার গতিশীল কাঠামোর রাশিগুলোকে আমরা স্থির কাঠামোর রাশির সাপেক্ষে বের করব, অথবা এই গতিশীল কাঠামোর সকল রাশি হবে স্থির কাঠামোর এই রাশিগুলোর ফাংশন। তাহলে আমি যদি গতিশীল কাঠামো থেকে এ থেকে সি এই দূরত্বটা যদি বের করি, তাহলে কি হবে? এই দূরত্বটা হবে এই স্থির কাঠামোর দূরত্ব এ থেকে সি, মানে ঘটনার দূরত্ব এ থেকে সি যদি বের করি, সেটা কি হবে? সেটা হবে এই গতিশীল কাঠামোর সাপেক্ষে। তাহলে গতিশীল কাঠামো ওই টি সময় পরে সেটা এবি দূরত্ব অতিক্রম করে প্লাস বিসি। তার মানে গতিশীল কাঠামোর এবি আমরা কিভাবে বের করব? গতিশীল কাঠামোর বেগ আর গতিশীল কাঠামো এ থেকে বি বিন্দুতে পৌঁছাইতে তার যে সময় লাগছে, সেই সময়টা কত? সেই সময়টা কিন্তু অবশ্যই টি প্রাইম, নট টি, কারণ সেটা কিন্তু পরিমাপ করতেছে গতিশীল কাঠামো। তাহলে তোমার এখান থেকে আসবে যে ভি টি প্রাইম প্লাস এক্স প্রাইম। তার মানে কি?
তার মানে কি? এর মানে কি জিনিস, যে এই গতিশীল কাঠামোটা তোমার সামনের দিকে সরে যাচ্ছে, ঘটনাটাও সামনের দিকে যাচ্ছে। তাহলে ঘটনাটার দূরত্ব গতিশীল কাঠামো থেকে এতটুকু বেশি, আর গতিশীল কাঠামোটা সেটা দূরে সরে গেছে এবি। তাহলে স্থির কাঠামো থেকে ঘটনার দূরত্বটা হবে এই গতিশীল কাঠামো যতটুকু সরে গেছে আর ঘটনাটা যতটুকু সরে গেছে গতিশীল কাঠামো থেকে। তাহলে স্থির কাঠামোর দূরত্বটাকে গতিশীল কাঠামোর সাপেক্ষে আমরা পরিমাপ করতেছি। তাহলে গতিশীল কাঠামোর সাপেক্ষে পরিমাপ করলে তোমার গতিশীল কাঠামো ভি বেগে যাচ্ছে, আর এখান থেকে এখানে আসছে টি প্রাইম সময়। তাহলে ভি টি প্রাইম প্লাস গতিশীল কাঠামোতে থেকে আবার ঘটনাটা দূরত্ব হলো এক্স প্রাইম। তাহলে ভি টি প্রাইম প্লাস এক্স প্রাইম। এইখানে অনেকেই এটা আমরা ভুলে টি দিয়ে দিই, যে টি আর টি প্রাইম তো একই, এখানে কেটে কিন্তু জিরো দিয়ে দেওয়া হয়। মান একই হতে পারে, কিন্তু এখানে অবশ্যই টি প্রাইম দিতে বাউন্ড দিতেই হবে। তাহলে এইখানে কি, আবার এইখানে হইলো গতিশীল কাঠামোর দূরত্বটা। তাহলে গ্যালিলিও রূপান্তর মানেই গতিশীল কাঠামোর দূরত্বটাকে আবার কি করব, স্থির কাঠামোর দূরত্বের সাপেক্ষে বের করব। তাহলে স্থির কাঠামোর দূরত্ব কি, এসি, তার মানে এক্স। এখান থেকে কতটুকু কম, এতটুকু। তাহলে এই যে এতটুকু, এইটা আবার কার দূরত্ব, এই স্থির কাঠামো থেকে গতিশীল কাঠামোর দূরত্ব। এই দূরত্বটাকে পরিমাপ করব, কোন কাঠামোর সাপেক্ষে হিসাবটা হবে। কারণ এখানে আমি গতিশীল কাঠামোর বিষয়টাকে স্থির কাঠামোর বিষয়ের মাধ্যমে বর্ণনা করতে চাই। তাহলে এক্স মাইনাস এখানে হবে ভিটি না টি প্রাইম, এইটা নিয়ে আবার একটা বিষয়। ভিটি হবে। যেহেতু এটা গতিশীল কাঠামোর ঘটনাটা স্থির কাঠামোর ঘটনা থেকে বর্ণনা করতেছি, তাহলে মোট দূরত্ব তো এক্স, ঠিক আছে, সেখান থেকে বিয়োগ যাবে কি এই দূরত্বটা। তাই এই দূরত্বটা বের করব কার রেসপেক্টে, স্থির কাঠামোর রেসপেক্টে। তাহলে যেহেতু সে ভি বেগে গতিশীল আর স্থির কাঠামো দেখছে কত সময় গতিশীল, স্থির কাঠামো দেখছে সেটা টি সময়ে গতিশীল, সেটা টি প্রাইম না। তাহলে এই জন্য এখানে আসবে হলো ভি টি, এখানে টি প্রাইমটা আসবে। আর এটা তো আমরা ওয়াই ওয়াই প্রাইম, জেড জেড প্রাইম, টি টি প্রাইম, ওয়াই প্রাইম ওয়াই, জেড প্রাইম জেড, টি টি প্রাইম। এই রিলেশন গুলো আমরা গতদিন দেখেছি। এখন কথা হলো এই দূরত্ব গুলো কার, এই যে দূরত্বগুলো, এই দূরত্বগুলো কার, এক্স এক্স প্রাইম, এটা কার দূরত্ব, বুঝি না কার দূরত্ব, তো বলতে পারো এই দূরত্বগুলো কার, কিসের দূরত্ব, কার দূরত্ব, আমরা কি পড়তেছি, সি এর দূরত্ব, সি বিন্দুর দূরত্ব। তার মানে ঘটনার দূরত্ব। এগুলো হলো সব ঘটনার দূরত্ব। তাহলে একটা হলো তোমার গতিশীল কাঠামো থেকে ঘটনার দূরত্ব, সেটা এক্স প্রাইম, আর এক্স হলো স্থির কাঠামো থেকে ঘটনার দূরত্ব। আমি এখন ঘটনার বেগ পেতে চাই, তাহলে এই গেল দূরত্বের হিসাবের একটা স্ল্যাব, দূরত্বের একটা স্ল্যাব চলে গেল। এখন আমি বেগ বের করতে চাই, তাহলে বেগটা, এই ঘটনাটা কি এক্স অক্ষ বরাবর শুধু গতিশীল, আর কাঠামোটা কত বেগে গতিশীল, ভি বেগে গতিশীল। তাহলে ঘটনাটা যে গতিশীল, সে সমবেগেও গতিশীল থাকতে পারে, অসমবেগেও গতিশীল থাকতে পারে। এই লিফটের উপর দিয়ে যে ব্যক্তি দৌড় দিয়ে সামনে যাবে, লিফট গতিশীল, সেই গতিশীল বস্তুর উপর দিয়ে আবার যে দৌড়াবে, সে সমবেগেও দৌড়াইতে পারে অথবা ত্বরণেও দৌড়াইতে পারে। সে প্রথম দৌড় দিতে পারে, তারপরে আস্তে আস্তে হাঁটতে পারে, আবার দৌড়াইতে পারে। তাহলে ঘটনার বেগটা যে সমবেগ হবে না অসমবেগ হবে, সেটা আমার কাছে কোনো মুখ্য বিষয় না, সমবেগও হতে পারে অসমও হতে পারে।
কিন্তু গতিশীল কাঠামোটা সবসময় সমবেগ হতে হবে, তা না হলে এখানে জড় প্রসঙ্গ কাঠামো হয় না, একদম শুরুর ক্লাসে বলছি। আর জড় প্রসঙ্গ কাঠামো না হলে এই ঘটনা কোনোভাবেই রিলেশন তাদের ভিতরে তৈরি করা যাবে না। এটা আমাদের তখন আইন সম্মত না বিষয়গুলো, মানে অজড় কাঠামোর ক্ষেত্রে, প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমরা এগুলো কখনোই হিসাব করতে পারি না। এখন যদি আমি বেগ বের করি, ওই ঘটনার বেগ বের করি, তাহলে বেগটা আমি এই কাঠামো থেকেও ওই ঘটনাটাকে একটা নির্দিষ্ট বেগে দেখবে, আবার গতিশীল কাঠামো ঘটনাটাকে নির্দিষ্ট বেগে দেখবে। অর্থাৎ লিফটে যখন ব্যক্তি দৌড় দিয়ে উঠে, তখন ফ্লোরে যে স্থির ছিল সেও ওই ব্যক্তিকে একটা বেগে গতিশীল দেখবে, আর লিফটের উপরে যে দাঁড়ানো ছিল বা চলন্ত সিঁড়ির উপরে, সেও যে ব্যক্তিকে দেখবে যে দৌড়ে উঠছে, তাকেও একটা বেগে দৌড়ে উঠতে দেখবে। তাহলে চলন্ত সিঁড়িতে দাঁড়ানো ব্যক্তি মানে বি সি কে যে বেগে উঠতে দেখবে, ফ্লোরে দাঁড়ানো ব্যক্তি এ, সে কিন্তু সি কে ওই একই বেগে উঠতে দেখবে না। এখানে বেগে পার্থক্য আছে, কারণ এ দেখতেছে বিও গতিশীল, সিও গতিশীল, মানে চলন্ত সিঁড়ি সেই চলন্ত, আর সি তার উপরে আবার চলন্ত। আর বি দেখতেছে সে ওই সিঁড়ির উপরে, তার কাছে মনে হবে সে ওখানে স্থির, তার সাপেক্ষে শুধু সি গতিশীল। আর এ ফ্লোরে বসে দেখবে বিও গতিশীল, সিও গতিশীল। সুতরাং এ সি এর বেগ যেটা দেখবে, বি সি এর বেগ সেটা দেখবে না, পার্থক্য আসবে। তাহলে ঘটনার বেগটা আমরা বের করব। যেহেতু আমরা ঘটনার দূরত্ব গুলো জানি, ঘটনার বেগ বের করা অন্তুর বিষয়। দূরত্বকে আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বেগ পেতে পারি। তাহলে আমি যদি এখানে এই, যেহেতু ঘটনাটা স্থির কাঠামো টি সময় পর্যন্ত দেখছে, টি সময় ধরে দেখছে, তাহলে স্থির কাঠামোর সাথে বেগ কি হবে? এটা যদি টি দিয়ে ডিফারেন্সিয়েশন করি, ডি ডিটি অফ এক্স ইকুয়ালস টু ভি, এখানে ডি ডিটি অফ এক্স প্রাইম প্লাস ডি ডিটি অফ ভি টি প্রাইম। তাহলে কি আসলো এখন? এখন আসলো এখানে এই যে টি এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আসে বেগ ভি, এবং এটা হলো দূরত্ব। কার দূরত্ব? ঘটনার দূরত্ব। তাহলে এই বেগটা কার? ঘটনার বেগ। আর ঘটনাটা যেহেতু এক্স অক্ষ বরাবর গতিশীল, এজন্য তার বেগটাকে আমরা ভিএক্স ধরি। আর যেহেতু একটা কাঠামো গতিশীল ভি বেগে, সে ভি বেগে আছে, এটাকে ধরলাম ভি। আর ভিএক্স না ধরলে এই ভি এর সাথে এই ভিটা মিলে যাবে। এখন এখানে হলো এক্স প্রাইম, এই দূরত্বটা। তাহলে এই দূরত্বটা কোন কাঠামো থেকে? গতিশীল কাঠামো থেকে। এই টাইমটা কোন কাঠামো থেকে? এই টাইমটা কোন কাঠামো? স্থির কাঠামো। কারণ এই টি হলো পরিমাপ করা টাইম। কোন কাঠামো? স্থির কাঠামোর পরিমাপ করা টাইম। আর এই এক্স প্রাইমটা দূরত্ব, পরিমাপ করা দূরত্ব। কোন কাঠামো থেকে পরিমাপ করা দূরত্ব? গতিশীল কাঠামো থেকে পরিমাপ করা দূরত্ব। তাহলে আমরা এই এক্স প্রাইমকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো। আমাদের করতে হবে টি প্রাইমের সাপেক্ষে। এই কাঠামোর দূরত্বকে এই কাঠামোর সময় দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। কিন্তু আমরা জানি টি ইকুয়ালস টু টি প্রাইম, কারণ এই ঘটনাটা ও যে সময় পরিমাপ করছে, সি এখান থেকে এখানে যে সময় আসছে, ওই বি গতিশীল কাঠামো সেও দেখবে যে সি একই সময় পরে সি ওখানে পৌঁছেছে। মানে ওই যে ফ্লোরে বসে এ দেখছিল যে সময় পরে সি পৌঁছাবে, চলন্ত সিঁড়িতে বি দাঁড়িয়ে আছে, সেও দেখবে একই সময় পরেই সি ওখানে পৌঁছেছে। তার মানে দুই কাঠামোতে বসে টাইম দুইজনে পরিমাপ করছে, কিন্তু পরিমাপকৃত টাইমের মানটা সমান। আর দুই কাঠামোর টাইমটাকে আমরা দুইটা আলাদা চলক দিয়ে ধরছি, কিন্তু টাইমের পরিমাপকৃত মান সমান। তাহলে এখানে টি এর পরিবর্তে আমরা ইজিলি টি প্রাইম লিখতে পারি। টি প্রাইম লিখলে এটাকে আমরা ইজিলি লিখতে পারি তখন কি? ভি প্রাইম। এবং ওই এক্স অক্ষ বরাবর যেহেতু গতিশীল ঘটনাটার যে বেগ সেটাকে ভি এক্স ধরছি, তাহলে ভি এক্স ইকুয়ালস টু ভি এক্স প্রাইম প্লাস এই ভি, এইটা হলো কনস্ট্যান্ট, কারণ সমবেগে গেছে, তাহলে কনস্ট্যান্ট পিছনে থাকবে ডিফারেন্সিয়েশন করার সময়। আর টি এর সাপেক্ষে এই যে টি প্রাইম আর এই টি,
এরা আবার কি পরস্পর সমান। তাহলে ইচ্ছে করলে এটাকে টি প্রাইম দেওয়া যায়, অথবা এখান থেকে এই টি প্রাইমকে এখান থেকে টি মুছে দেওয়া যায়। তাহলে এখান থেকে লেখা যায় এটার পরিবর্তে আবার কি অন, তার মানে কি চলে আসলো ভি এক্স ইকুয়ালস টু ভি এক্স প্রাইম প্লাস ভি। এর মানেটা কি? প্রত্যেকটার কিন্তু ভাষা আছে, ভাষা না বুঝলে কিন্তু বিপদ। ভাষা মানে কি, যে এখানে হলো বেগ, কার বেগ? ঘটনার বেগ। কোন কাঠামোতে দেখছে, কোন কাঠামোর সাপেক্ষে? স্থির কাঠামোর সাপেক্ষে, নন প্রাইম কাঠামোর সাপেক্ষে ওই ঘটনাটার বেগ, মানে সি যে বেগে গতিশীল, তাহলে সি এর বেগটা হবে এই যে ভি এক্স প্রাইম। তাহলে ভি এক্স প্রাইম কি, মানে ভি এক্স প্রাইমটা হইলো তোমার বেগ, কার বেগ? অর্থাৎ গতিশীল কাঠামোতে বসে সি কে যে বেগে দেখবে সেই বেগ, প্লাস গতিশীল কাঠামোটা যে বেগে গতিশীল সেই বেগ। তাহলে এ কি দেখতেছে? এ দেখতেছে যে ফ্লোরে বসে যে চলন্ত সিঁড়িটা যাচ্ছে সেটা যে বেগে যাচ্ছে সেই বেগ, প্লাস সি নিজে যে বেগ দিয়ে উঠতেছে সেই বেগ, দুইটা বেগের সমষ্টি অত পরিমাণ বেগে চলতে দেখবে। কাকে? সি কে। কে চলতে দেখবে? এ চলতে দেখবে, মানে স্থির কাঠামো তাকে চলতে দেখবে। তাহলে স্থির কাঠামো দেখবে ঘটনাটা এত বেগে যাচ্ছে। তাহলে এইটা দেখলো, তাহলে স্থির কাঠামো আর গতিশীল কাঠামো ঘটনাটাকে কত বেগে চলতে দেখবে? গতিশীল কাঠামো সেটা যে দেখবে, সেটাকে যদি তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো এইটাকেও, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে এটাকে যদি আমরা টি প্রাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ভি এক্স প্রাইম ইকুয়ালস টু, এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে ভি, এইটা। তাহলে এক্স মানে কি? এই স্থির কাঠামো থেকে দূরত্ব, সেটাকে আমরা কি ভি এক্স ধরেছি। তাহলে ভি এক্স মাইনাস এই ভি তো কনস্ট্যান্ট, আর ওই টি প্রাইমের সাপেক্ষে এই টি ডিফারেন্সিয়েশন হয়ে গেলে অন হয়ে যাবে, তাহলে এখানে থাকবে ভি। তাহলে গতিশীল কাঠামো ঘটনা থেকে, অর্থাৎ লিফটে যে বি দাঁড়ানো ছিল সে সিকে কত বেগে যেতে দেখবে? সে সিকে যেতে দেখবে এ যে বেগে যেতে দেখে সেই বেগ থেকে ওই লিফট, অর্থাৎ গতিশীল কাঠামো যে বেগে গতিশীল সেইটা দিয়ে, তাহলে অত বেগে সে চলতে দেখবে। তাহলে লিফটে বসে বা সরি ওই চলন্ত সিঁড়িতে বসে বি যে বেগে সি কে চলতে দেখবে সেই বেগটা মূলত কম। এ সি কে যে বেগে চলতে দেখবে তার থেকে। তাহলে এ দেখবে সি খুব বেশি বেগে চলতেছে, কিন্তু বি দেখবে আসলে সি খুব বেশি বেগে চলতেছে। তাহলে এখানের এই যে বেগগুলা, এই বেগগুলো হইলো সব ঘটনার বেগ, আর ভি শুধু হইলো গতিশীল কাঠামোর বেগ। এখানে তোমরা কিন্তু বেগ মিলেই ফেলো, কোনটা ঘটনার বেগ কোনটা গতিশীল কাঠামোর বেগ, এই জিনিসটা তোমরা একটু চিন্তা করো, এই জিনিসটা চিন্তা করো। তাহলে কোনটা ঘটনার বেগ আর কোনটা ব্যক্তির বেগ, মানে ওই গতিশীল কাঠামোর বেগ, এইখানে সেপারেশন রাখতে হবে। তাহলে আমরা যদি এখন পার্টে পার্টে সব বেগ বের করি তাহলে আমাদের কি আসে? ওইভাবে যদি ডিফারেন্সিয়েশন করে বের করি তাহলে আমরা এখানে বলতে পারি ভি এক্স ইকুয়ালস টু ভি এক্স প্রাইম প্লাস ভি। তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু কি? এটাকেও আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এটাকেও আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু ভি ওয়াই প্রাইম, এখানে ভি জেড ইকুয়ালস টু ভি জেড প্রাইম। তাহলে এই গেল এখানে বেগের ইকুয়েশন গুলো স্থির কাঠামোতে। গতিশীল কাঠামোতে বেগগুলো কি কি? তাহলে ভি এক্স প্রাইম ইকুয়ালস টু ভি এক্স মাইনাস ভি, ভি ওয়াই প্রাইম সমান সমান ভি ওয়াই, ভি জেড প্রাইম সমান সমান ভি জেড। এইগুলা গতিশীল কাঠামোতে বেগ। তাহলে কার বেগ? ওই ঘটনার বেগ। তাহলে ঘটনার বেগ স্থির কাঠামোর যে ব্যক্তি সে দেখবে ঘটনাটা এই বেগে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর যেহেতু
কোনো দূরত্বের পরিবর্তন নাই, তাহলে ওয়াই অক্ষ বরাবর এই স্থির কাঠামো যে বেগে দেখবে, গতিশীল কাঠামো ওয়াই অক্ষ বরাবর মনে করবো এই একই বেগ, জেড অক্ষ বরাবরও একই বেগ, তাদের কোনো পরিবর্তন নেই। এখন যদি আবার আমি বের করি ত্বরণ, কারণ ওই যে ঘটনাটা সে তো ত্বরণেও যেতে পারে, সমবেগে গেলে যাবে, কিন্তু ত্বরণেও তো যেতে পারে। তাই সমবেগে গেলে ঘটনার আলাদা হয় না, ঘটনা ওই কাঠামোর উপরেই এখানে ওর সাথে ফিক্স থাকে, একই জায়গায় থাকে। আর যদি কম বেশি হয় তাহলে সাধারণত তাকে তো আসলে আমরা যখন এরকম আইডেন্টিফাই করতে চাই তখন সমবেগে ঘটনাটাকে আর সমবেগে আমরা ওইভাবে বিবেচনা করি না, যে ঘটনাটা একটু ফরওয়ার্ড হয়ে যায় তাহলেই তাকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে ঘটনাটাকে সাধারণত আমরা ত্বরণে ধরি। তাহলে ঘটনাটা যে ত্বরণে যাচ্ছে সেই ত্বরণটা কত। তাহলে আমরা যদি এখন আবার ত্বরণ বের করি এই কাঠামো থেকে, তাহলে এই কাঠামো থেকে ঘটনার যে বেগ, সেই বেগটাকে যদি আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ত্বরণ পাবো। তাহলে এখানে যদি আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হয়ে যাবে এ এক্স, এক্স অক্ষ বরাবর ত্বরণ ইকুয়ালস টু, এটাকে সময় সাপেক্ষে ওই টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে টি আর টি প্রাইমটা একই, তাহলে মানে তাকে করতে হবে টি প্রাইমের সাপেক্ষে, টি প্রাইমের সাপেক্ষে ভি প্রাইমকে ডিফারেন্সিয়েশন করলে এখানে আসবে এ এক্স প্রাইম, আর এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে সময়ের সাপেক্ষে ভি কে ডিফারেন্সিয়েশন করলে, এইখানে কি এ আসবে, এখানে কি এ আসবে, এই ভি কে না, যদি আসবে না। টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা জিরো হয়ে যাবে, কারণ এই বেগটা তো আসলে কনস্ট্যান্ট সমবেগ, এখান থেকে এখানে যে আসছে এই গতিশীল কাঠামোটার বেগ সমবেগ, তাহলে এটা হয়ে যাবে জিরো, এটা কিন্তু আর এ থাকে না, তার মানে শুধু এইটুকু থাকে। তাহলে এটাকে যদি আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এ ওয়াই ইকুয়ালস টু এ ওয়াই প্রাইম, এ জেড ইকুয়ালস টু এ জেড প্রাইম, এই বিষয়গুলো এখানে থাকে ত্বরণ। এখানে কি কি থাকে, এখানে থাকবে হলো এ এক্স প্রাইম সমান সমান সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এ এক্স, এটা জিরো হয়ে যাবে, তাহলে এক্স, তাহলে এ ওয়াই প্রাইম ইকুয়ালস টু এ ওয়াই, এ জেড প্রাইম ইকুয়ালস টু এ জেড। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট, অবস্থানের পার্থক্য আছে স্থির কাঠামো গতিশীল কাঠামোর সাপেক্ষে, বেগে পার্থক্য আছে কিন্তু ত্বরণে কোনো পার্থক্য নেই। অর্থাৎ স্থির কাঠামো সিকে যে ত্বরণে যেতে দেখবে, গতিশীল কাঠামো সিকে সেই একই ত্বরণে চলতে দেখবে। এখানেও কিন্তু আমরা ভুল করি, এখানেও কিন্তু পার্থক্য আছে। তাহলে এইগুলাই মূলত এই গ্যালিলিওর সূত্রের পরিপূর্ণতা, রূপান্তর। এইটাকে বলা হয় গ্যালিলিওর রূপান্তর, মানে গতিশীল কাঠামোর ঘটনাগুলোকে প্রকাশ করাটাকে, গতিশীল কাঠামোর ঘটনাকে প্রকাশ করে। তাহলে এখানে কাঠামোই দুইটা, একটা গতিশীল একটা স্থির, তাহলে গতিশীল কাঠামোর ঘটনাকে প্রকাশ করব স্থির কাঠামোর ঘটনা দিয়ে, এটা গ্যালিলিওর রূপান্তর। আর স্থির কাঠামোর ঘটনাকে প্রকাশ করব, বাকি আছে গতিশীল, তাহলে গতিশীল কাঠামোর ঘটনা দিয়ে, তাহলে স্থির কাঠামোর ঘটনাকে গতিশীল কাঠামোর ঘটনা দিয়ে প্রকাশ করলে সেটাকে বলা হয় গ্যালিলিওর বিপরীত রূপান্তর। পাইলাম? তাহলে এখান থেকে আমরা শর্টকাটে যে কোনো একটা বের করার পর যদি গ্যালিলিওর রূপান্তর বের করতে পারি তাহলে বিপরীত রূপান্তরটা আমরা অটোমেটিক বের করতে পারি। তোমরা অনেকে মনে করো সেটা সাইড চেঞ্জ করে আমরা বের করব, এটা ভুল কথা। তুমি যদি সাইড চেঞ্জ করে বের করতে চাও তাহলে দেখো প্রথমটাই তোমার মিলবে, এইটাকে যদি সাইড চেঞ্জ করো তাহলে কি আসবে, এক্স ইকুয়ালস টু আসবে এক্স প্রাইম প্লাস ভিটি, প্লাস ভিটি, এইটা এক্স প্রাইম প্লাস ভিটি এইটা আসবে। কিন্তু এখানে এক্স ইকুয়ালস টু কি, এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম। এখন বলতে পারো টি আর টি প্রাইম একই, এখানে একটা প্রাইম দিয়ে দিলেই হবে, নো হবে না, একদম এইটা থেকে এইটা এক্সাক্ট আসতে হবে প্রাইমে। সুতরাং এখানে তুমি এভাবে করতে গেলেই তুমি কেটে জিরো পাবে। তাহলে এখন তুমি এটা কিন্তু সাইড চেঞ্জ করলেই আসলে হয় না, এই ধারণাটা ভুল, এইটাই সাধারণত আমরা অনেকে মনে করি। তাই তোমরা একটা পেলে বাকিটা কিভাবে পাবা এটা তোমরা তোমাদের একটা নিজস্বতা বা চিন্তা ভাবনা দিয়েই তোমরা হিসাবটা করতে পারো। কিরকম, তুমি যদি কনভার্ট করো, যেখানে প্রাইম আছে সেটাকে যদি তুমি যদি প্রাইম ছাড়া লেখো, এক্স প্রাইম থাকলে
এক্স লিখবা, এক্স থাকলে এক্স প্রাইম লিখবা, তাহলেই বিপরীতটা পেয়ে যাবে। ওয়াই প্রাইম কে তুমি ওইভাবে কনভার্ট করবা, জেড প্রাইম কেও তুমি ওইভাবে কনভার্ট করবা, টি প্রাইম কেও তুমি ওইভাবে কনভার্ট করবে। তার মানে তোমার যেখানে প্রাইম আছে সেখানে তুমি প্রাইম বাদ দিয়ে দেবে। কিন্তু ভি এর ক্ষেত্রে এই যে ভি যেটা সমবেগে গতিশীল, সে তো আর কোনো প্রাইম যুক্ত টার্ম না, সে তো শুধু ভি। তাহলে ভি কে কনভার্ট করবা, ভি কে তুমি কনভার্ট করবা, ভি কনভার্ট হবে মাইনাস ভিডি। এইটা হলো ভি এর কনভার্ট, ভি কনভার্টটা হবে মাইনাস ভিডি। তাহলে ভি পরিবর্তনটা হবে মাইনাস ভি। এটা দিয়ে তাই তুমি যদি এখানে এক্স প্রাইম কে এক্স বা এক্স কে এক্স প্রাইম দিয়ে কনভার্ট করো, তাহলে ভি কে মাইনাস বি দিয়ে কনভার্ট করো, তাহলেই তুমি বিপরীত জিনিসটা পেয়ে যাবে। কিরকম? তুমি দেখো, তুমি এখান থেকে গ্যালিলিওর বিপরীত সূত্রগুলো সব পেতে চাও, বের করো। তাহলে তোমার এখানে এক্স প্রাইমের জায়গায় তুমি তখন কি দিয়ে দেবা? এক্স দিয়ে দেবা, ইকুয়ালস টু এক্স এর জায়গায় কি দিয়ে দেবা? এক্স প্রাইম দিয়ে দেবা। ভি এর জায়গায় মাইনাস ভি দিতে বলছি, যেখানেই ভি থাকবে। তাহলে এখানে মাইনাস ভি দিলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস ভি। টি এর জায়গায় টি প্রাইম দিয়ে দেবা। দেখো ওই প্রথম রূপান্তরটা চলে আসছে, যেখানে প্রাইম আছে সেখানে প্রাইম বাদ, যেখানে প্রাইম নেই সেখানে প্রাইম। তাহলে এখানে যদি তুমি কনভার্ট করো, তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্রাইম, জেড ইকুয়ালস টু জেড প্রাইম, টি ইকুয়ালস টু এখানে টি প্রাইম ইকুয়ালস টু টি, তাহলে টি ইকুয়ালস টু টি প্রাইম। দেখো এটাই চলে আসছে। বেগের ক্ষেত্রেও তোমার ঘটনা সেম। এই যে ভি এক্স প্রাইম, প্রাইম বাদ দিয়া, আবার এখানে প্রাইম নেই, প্রাইম দিয়ে দাও, ভি কে মাইনাস বি দিয়ে কনভার্ট করবা, তাহলে এখানে মাইনাস বি দিলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস বি। দেখো এটাই আসছে। এখানে প্রাইম বাদ দিয়ে ভি ওয়াই ইকুয়ালস টু ভি ওয়াই প্রাইম, ভি জেড ইকুয়ালস টু ভি জেড প্রাইম। তাই ত্বরণের ক্ষেত্রে হইতে তাই। তাহলে তুমি যদি এখানে কখনো এভাবে চিন্তা করবে না যেগুলোকে সাইড চেঞ্জ করলে হয়, সাইড চেঞ্জ করলে হয়। এটা তোমার প্রাইম কে নন প্রাইম, নন প্রাইম কে প্রাইম দিলে হয়ে যায়, আর ভি কে মাইনাস ভি দিলে একটা পাইলে বাকিটা ইজিলি লেখা যায়। তাহলে গ্যালিলিওর এই যে ঘটনা, এই ঘটনাগুলো একটু ভালোভাবে এখন নিজেরা চিন্তা ভাবনা করো। নিজেরা চিন্তা ভাবনা করে তারপরে তুমি আসলে এই জিনিসটা মাথায় নেওয়ার চেষ্টা করো। অর্থাৎ গ্যালিলিওর রূপান্তর আমরা করি, আমরা কি করি সেটা বুঝি না। আমাদের বইয়ে এই ইকুয়েশন গুলো আবার সাফিসিয়েন্ট দেওয়া নাই বেগ ত্বরণের, সেটা আমরা